আসসালামু আলাইকুম। পাসপোর্ট সংক্রান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের মধ্যে আমরা যারা নতুন পাসপোর্ট করতে চাই, কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে অনেকেরই জিজ্ঞাসা থাকে। আজকে এই বিষয়টা ডিটেইলে জানবো এজন্য বললাম যে অনেকেরই জিজ্ঞাসা থাকে যে ভাইয়া বাচ্চাদের ক্ষেত্রে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, অথবা অনেকের জিজ্ঞাসা থাকে যে আমার বয়স এখনও 18 হয়নি, সেই ক্ষেত্রে আমার কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, আমার বাচ্চা একেবারেই ছোট, সেই ক্ষেত্রে কি লাগবে। আমি ডিটেলে বলার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। ই পাসপোর্টের যে ওয়েব পোর্টাল বা ওয়েবসাইট রয়েছে, এই তথ্যগুলো সেখান থেকেই দেখাচ্ছি। অনুগ্রহ করে কেটে দেখবেন না, তাহলে তথ্য মিস হয়ে যেতে পারে। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ই পাসপোর্টের আবেদনপত্র অনলাইনে পূরণ করা যাবে। মানে হচ্ছে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে করতে হবে এইটার উপর আমার ডিটেইলে ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে রয়েছে। 2024-এ নতুন ভিডিও দিয়েছি, সেটা দেখতে পারেন। ই পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়ন করার প্রয়োজন হয় না। মানে কোনো কাগজপত্র আপনাকে সত্যায়িত করতে হবে না, যেমন পুলিশ ক্লিয়ারেন্সে সত্যায়িত করতে হয়, এরকম কোনো কিছু করতে হবে না। ই পাসপোর্ট ফর্মে কোনো ছবি সংযোজন প্রয়োজন হয় না, মানে ছবি লাগবে না। এবং সত্যায়িত, এটা আবার রিপিট করা হয়েছে, সত্যায়নের প্রয়োজন নাই। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। এখানে এই যে বিআরসি ইংলিশ ভার্সন, এর মানেটা হচ্ছে যে হাতে লেখা কোনো জন্ম নিবন্ধন দিয়ে আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনার ডিজিটাল হইতে হবে এবং ইংরেজি ভার্সনটা হতে হবে। তারপরে আমরা নেক্সটে চলে যাব। অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের কম যদি বয়স হয়, আবেদনকারী যার জাতীয় পরিচয়পত্র নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। মানে অ্যাপ্লিকেশনের সময় পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা অবশ্যই বসাতে হবে সেখানে, যদি অ্যাপ্লিকেন্টের বয়স 18 বছরের কম হয়। জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ইংলিশ ভার্সন নিম্নোক্ত বয়স অনুসারে দাখিল করতে হবে। 6 নম্বর যে পয়েন্টটা, এইটা আমরা একটু ডিটেলে জানবো। নেক্সটে যাব। ক নম্বরে 18 বছরের নিচে যদি অ্যাপ্লিকেন্টের বয়স হয়, তাহলে জন্ম নিবন্ধন দিয়ে সে আবেদন করবে। অবশ্যই ইংরেজি ভার্সন হতে হবে, মানে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ হতে হবে। 18 থেকে 20-এর মধ্যে যদি হয়, হ্যাঁ, তাহলে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র যে কোনো একটি দিয়ে আবেদন করতে পারবে। কিন্তু যদি 20 বছরের বেশি হয়, যে দেখুন 20 বছরের ঊর্ধ্বে হলে জাতীয় পরিচয়পত্র এনআইডি আবশ্যিক লাগবেই। তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে, মানে দেশের বাইরে যদি কেউ থাকে, তার বয়স যদি 20 বছরের বেশিও হয়, তাহলে সে জন্ম নিবন্ধন দিয়ে আবেদনটা করতে পারবে। এটা শুধু দেশের বাইরের জন্য, হ্যাঁ, অবশ্যই ডিজিটাল হইতে হবে এই জন্ম নিবন্ধনটা। এবার 7 নম্বরে চলে আসলাম। তারকা চিহ্নিত মানে ক্রমিক নম্বরগুলো অবশ্যই বসাতে হবে। তারপরে 8 নম্বরে হচ্ছে দত্তক অথবা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে পাসপোর্টের আবেদনের সাথে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশ দাখিল করতে হবে। দত্তক অথবা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে আবেদন বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস অথবা আঞ্চলিক পাসপোর্ট অফিস বিদেশস্থ বাংলাদেশ মিশনে দাখিল করতে হবে। মানে যেখান থেকে আবেদন করবেন, লোকেশন অনুযায়ী আপনাকে পাসপোর্ট অফিসে আপনার কাগজপত্র জমা দিতে হবে। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিস, সেইটা অনুযায়ী আপনাকে কাগজপত্র দাখিল করতে হবে। আপনি যেটা সিলেক্ট করবেন সেখানেই কিন্তু আপনাকে কাগজপত্র জমা দিতে হবে। 10 নম্বরে হচ্ছে 18 বছরের নিচের এবং 65 বছরের ঊর্ধ্বে সকল আবেদনে ই পাসপোর্টের মেয়াদ হবে 5 বছর এবং 48 পৃষ্ঠার। যদি 18 বছরের নিচে হয় কোনো অ্যাপ্লিকেন্টের এবং যদি 65 বছরের উপরে হয়, তারা পাবে হচ্ছে 5 বছর মেয়াদি পাসপোর্ট এবং 48 পৃষ্ঠার। তার বাইরে মানে এটার আর নড়চড় হবে না। 11 নম্বর হচ্ছে প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে ড্রাইভার ইত্যাদি আপলোড বা সংযোজন করতে হবে। এখানে আপলোডের যে বিষয়টা, সেটার তো কোনো অপশন নেই। সংযোজনের যে বিষয়টা, আপনাকে অবশ্যই কাগজপত্র জমা দিতে হবে যদি আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা ড্রাইভার হন। যেমন ড্রাইভারের হলে ড্রাইভিং লাইসেন্স, ইঞ্জিনিয়ার হলে তার প্রমাণক, ডাক্তার হলে তার প্রমাণক, এগুলো আপনার চাওয়া হতে পারে পেশা সংক্রান্ত তথ্য হিসাবে, তো আপনি সেগুলো সাবমিট করে দেবেন। তারপর আমরা নেক্সটে যাব। 12 নম্বরে হচ্ছে
প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও, গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট / প্রত্যয়নপত্র লাগতে পারে। তারপরে হচ্ছে অবসরোত্তর ছুটির আদেশ, এগুলো লাগতে পারে। পিআরএল অর্ডার, তারপরে পেনশন বই আপলোড বা সংযোজন করতে হবে। এখন আপলোডের বিষয়টা অথবা সংযোজনের বিষয়টা যেটা বললাম, যে আপনাকে সংযোজন বলতে কাগজপত্রের সাথে জমা দিতে হবে, যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড করতে হবে। তো বিশেষ ক্ষেত্রে এগুলো প্রয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। 13 নম্বর হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে বিবাহ সনদ অথবা নিকাহ নামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাক নামা দাখিল করতে হবে। যদি আপনার ডিভোর্স হয়ে যায়, সেই ক্ষেত্রে আগের স্বামী অথবা স্ত্রীর নামকে যদি আপনি বাদ দিতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তালাকনামা সেখানে দিতে হবে। হয়তো অনেকেরই পাসপোর্ট, এটা হচ্ছে সংশোধনীর ক্ষেত্রে, হ্যাঁ, যদি পাসপোর্টকে সংশোধন করতে চান তাহলে সেটা দিতে হতে পারে। নতুনদের ক্ষেত্রে যদি ওয়াইফের ডিটেল ব্যবহার করতে চান তাহলে সেই ক্ষেত্রে চাওয়া হতে পারে। 14 নম্বরে হচ্ছে দেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ফি এর উপর নির্ধারিত হারে ভ্যাট সহ অন্যান্য চার্জ যদি থাকে অতিরিক্ত হিসেবে প্রদেয় হবে। বিদেশে আবেদনের ক্ষেত্রে সরকার কর্তৃক, আমরা একটু নেক্সটে যাব। তারপরে হচ্ছে কূটনৈতিক পাসপোর্টের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও ওয়েলফেয়ার উইং অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয় বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে। যদি বৈদেশিক মিশন হলে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা হলে স্থায়ী ঠিকানা কলামে বাংলাদেশের যোগাযোগের ঠিকানা হিসাবে উল্লেখ করে দিতে হবে। অতি জরুরি পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে নতুন ইস্যু যদি হয়, নিজ উদ্যোগে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হবে। মানে হচ্ছে যদি আপনি অতি জরুরি পাসপোর্ট চান তাহলে সেই ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে আগে দিতে হবে। আমরা অনেকেই এমার্জেন্সি পাসপোর্ট চাই, সেটার কথা বলা হচ্ছে। 18 নম্বরে একই জিনিস বলা হচ্ছে যে 2 কর্মদিবসের মধ্যে আপনি যদি পাসপোর্ট চান তাহলে সেক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দিতে হবে দেশের অভ্যন্তরে, হ্যাঁ। তারপরে দেশের অভ্যন্তরে রেগুলার পাসপোর্ট প্রাপ্তির লক্ষ্যে আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স দাখিল করা হলে অন্যান্য সকল তথ্য সঠিক থাকা সাপেক্ষে অবশ্যই আপনাকে আপনার যে তথ্য সেগুলো যেন সঠিক থাকে সেটা তারা মেকশিওর করবে, তারপরে আপনার যে পাসপোর্টটা সেটা দেয়া হবে। আর যদি সাধারণভাবেই এটা করা হয় তাহলে সেক্ষেত্রে পুলিশ আপনাকে ডেকে নেবে, তারপরে আপনার সমস্ত তথ্যকে ভেরিফাই করা হবে। যদি আপনি উত্তীর্ণ হন তাহলেই আপনার ক্লিয়ারেন্সটা সেখান থেকে ক্লিয়ার করে দেওয়া হবে, তারপরে আপনি সাধারণ যে নিয়মটা সেই নিয়মেই পাসপোর্টটা হাতে পাচ্ছেন। আমরা একটু নেক্সটে যাব। 19 নম্বর হচ্ছে আবেদনের সময় মূল জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে টেকনিক্যাল সনদ, মানে বিশেষ ক্ষেত্রে যদি আপনার কোনো সনদের প্রয়োজন হয়, সরকারি আদেশ, এনওসি, জিও এগুলো প্রদর্শন দাখিল করতে হবে। মানে বিশেষ ক্ষেত্রে আপনার যদি কোনো তথ্য তারা চায় তাহলে সেটা আপনাকে দিতে হবে। আর বেসিক যে ইনফরমেশানগুলো, যে ডকুমেন্টগুলো, যেমন ধরুন ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, এগুলো তো অবশ্যই আপনাকে নিতে হবে। পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে। যদি আপনি এখানে ভুল বলেছি আমি, প্রথমে রি-ইস্যু মানে হচ্ছে যদি মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন অথবা সংশোধনীর জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস যে পাসপোর্টটা সেটা সাথে করে নিয়ে যাবেন। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন বা দাখিল করতে হবে, মানে আপনাকে জিডি দিতে হবে যদি আপনার পাসপোর্টটা হারিয়ে যায়, হ্যাঁ। 22 নম্বর হচ্ছে যদি অ্যাপ্লিকেন্টের বয়স 6 বছরের নিচে হয় তাহলে সেক্ষেত্রে 3R সাইজের ছবি লাগবে এবং ছবিটা হচ্ছে আপনার ল্যাব প্রিন্ট হতে হবে এবং গ্রে ব্যাকগ্রাউন্ডের হতে হবে। তো 23 নম্বরে হচ্ছে পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি ও জিডি কপি সহ আবেদন দাখিল করতে হবে। দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।